আজকে শুরু করতে চলেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ এর ইন্টারভিউ, অর্থাৎ 2025-এ যে নিয়োগ হতে চলেছে তোমাদের, তার প্রস্তুতি পর্বের একটা পার্ট নিয়ে খুব ইম্পর্টেন্ট, খুবই মূল্যবান একটা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব, যেগুলো তোমাকে দেখে যেতেই হবে। আমি বারবারই বলেছি, আমি যে প্রশ্নগুলো দিই তোমাদেরকে অনেক ছাঁটাই বাছাই করে খুব যত্ন সহকারে এবং খুবই মূল্যবান জিনিসগুলো দিই, যেগুলো তোমাকে দেখতেই হবে এবং যেগুলো বিগত সময় কিন্তু ধরে এসেছে এবং সামনে তোমাদের ইন্টারভিউর সময় কিন্তু ধরার সম্ভাবনা প্রবল প্রবল। তো চলো দেখা যাক প্রস্তুতি পর্বের প্রথম প্রশ্ন নিয়ে। নাম্বার 1, আপনি আপনার ক্লাসে অর্থাৎ আপনি আপনার বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে যখন কোনো একটা বিতর্ক সভার অনুষ্ঠানের আয়োজন হবে বা বিতর্কের আয়োজন হবে, তখন আপনি ছাত্রছাত্রীদেরকে কোন টপিকের উপরে বিতর্ক দিতে পারেন বা কোন টপিক নিয়ে বিতর্ক দিতে পারেন? উত্তর হবে এখানে যে আমি এখানে ভ্রমণের অভিজ্ঞতা বা ভ্রমণের গুরুত্ব, এটা নিয়ে আমি একটা বিতর্ক সভার আয়োজন করতে পারি। আর হতে পারে 2 নম্বর, যে মিড ডে মিল খাওয়ার আগে যে হাত ধোয়া, সে হাত ধোয়া নিয়ে বিতর্ক সভার একটা আয়োজন করতে পারি। 2 নম্বর প্রশ্ন, ভিইসি এটি কি, বা ভিইসি এর পুরো নাম কি, এর কাজ কি? উত্তর হবে ভিইসি এর পুরো নাম হচ্ছে ভিলেজ এডুকেশন কমিটি। এটি অর্থাৎ ভিইসি বিদ্যালয় এবং সমাজের মধ্যস্থতা হিসাবে বা একটা কার্যকরী একটা কমিটি হিসাবে কাজ করে। এর কাজই হচ্ছে স্কুল ছুটদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অর্থাৎ যারা বিদ্যালয় থেকে বিদ্যালয়ের শিক্ষা পর্ব বা তার কমপ্লিট ডিগ্রি না হওয়ার আগে পর্যন্তই চলে গেছে, সে বিভিন্ন কারণে, আর্থিক কারণে, সামাজিক কারণে, বিভিন্ন প্রবলেমের জন্য চলে গেছে, তাদেরকে যতটা দ্রুত সম্ভব বিদ্যালয়ে পুনরায় তাদের মূল স্রোতে ফিরিয়ে আনাই হলো ভিইসি এর প্রধান কাজ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিং কি? তোমরা বলবে আর্টিফিশিয়াল লার্নিং হলো একটা কৃত্রিম শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে? এটি সাধারণত বা প্রধানত কম্পিউটারের মাধ্যমে করা হয়ে থাকে, বা কম্পিউটার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ দেওয়া যেতে পারে বা শিক্ষা দেওয়া যেতে পারে ছাত্রছাত্রীদেরকে, তাদেরকে আর্টিফিশিয়াল লার্নিং বলে। এছাড়া এখন বর্তমানে ইদানিং প্রাইমারি স্কুলে, বিশেষ করে আমার স্কুলে যেটা রয়েছে, যেমন ডিজিটাল ক্লাসরুম বা ডিজিটাল ব্ল্যাকবোর্ড, ডিজিটাল বোর্ড, এর মাধ্যমে কিন্তু আর্টিফিশিয়াল লার্নিং দেওয়া যেতে পারে। ডিজিটাল বোর্ডের কাজ কি হলো, ডিজিটাল বোর্ডটা আছে, সেখানে আমরা ইন্টারনেট কানেক্ট করে, সেটা আমাদের ফোন থেকে হতে পারে, ওয়াইফাই থেকে হতে পারে, সমস্ত কিছু থেকে, সেখান থেকে আমরা সে কানেক্ট করে ছাত্রছাত্রীদেরকে তাদের সামনে অডিও ভিজুয়াল মাধ্যমের সাহায্যে তাদেরকে আমরা বিভিন্ন রকমের দরকারি জিনিসগুলো চোখের সামনে প্রমাণ সহ আমরা দেখে দিতে পারি। যেমন আমরা কোনো একটা পাহাড় পর্বত নিয়ে পড়াচ্ছি, বোঝালাম, কিন্তু সেটা যদি আমার ছাত্রছাত্রীদেরকে আমি সেটা ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দিই, তাহলে সেই জিনিসটা তারা দীর্ঘস্থায়ীভাবে মনে রাখবে। এবং যে কোনো জিনিস হতে পারে, যে কোনো পদ্ধতি হতে পারে, সেটা যদি আমি তাদেরকে চোখের সামনে দেখিয়ে দিই, তাহলে কিন্তু তারা চিরস্থায়ীভাবে সেটা কিন্তু মনে রাখবে। কারণ তারা যখন চোখের দেখা মানে দৃশ্য, ভিডিও, অডিও এবং শোনা, অডিও ভিজুয়ালের মাধ্যমে যখন কোনো জিনিস উপস্থাপন করা হয়, তখন তারা কিন্তু সেটা দীর্ঘস্থায়ী মনে রাখতে সক্ষম হয়। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার উপাদানগুলি কি কি? উত্তর হবে শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং বিদ্যালয়। মনে রাখবে, বিদ্যালয় এবং পাঠ্যক্রম এটা হচ্ছে নিরপেক্ষ চলক, কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী এ দুটো হচ্ছে স্বাধীন এবং নির্ভরযোগ্য চলক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন একটা জিনিসকে কন্ট্রোল বা সে জিনিসটা যখন পরিচালনা করে, তখন সেখানে হয়তো শিক্ষক স্বাধীন চলক হিসেবে বিবেচিত হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে বইয়ে দেখবে যে এখানে কিন্তু স্বাধীন চলক হিসাবে হয়তো শিক্ষার্থীকেও কিন্তু ধরা হয়। তাই এ দুটো একটু কনফিউশন, বা তুমি সেই সময় পরিস্থিতি অনুযায়ী হয়। কিন্তু যদি তোমাদেরকে বলে, অত কিছু বলা দরকার নেই, জাস্ট বলবে যে শিক্ষার উপাদানগুলি হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং বিদ্যালয়, এই 4টি। ক্ষেত্রে মনে রাখবে, অনেক সময় অনেক জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে পরিবেশ। তাহলে বিদ্যালয় পরিবেশ, এইটাকে যদি একটা হয় বিদ্যালয় কিংবা বিদ্যালয় পরিবেশ, এই ব্যাপারটা সে একই হচ্ছে। তাহলে এই 4টি হলো যে শিক্ষার উপাদান: শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং বিদ্যালয় বা পরিবেশ। আমার প্রশ্ন আছে কাজের জন্য শিক্ষা এবং শিক্ষার জন্য কাজ, এ দুটি কি একে অপরের পরিপূরক? উত্তর হবে অবশ্যই হ্যাঁ। কাজের জন্য শিক্ষা এবং শিক্ষার জন্য কাজ, এ দুটো পরস্পর একজন আরেকজনের পরিপূরক। প্রশ্ন হচ্ছে বিদ্যালয় ইউনিফর্ম কতটা গুরুত্বপূর্ণ? বিদ্যালয়ে কি ইউনিফর্ম থাকাটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আপনার যুক্তিটা বলুন তো, কিসের জন্য আপনি মনে করেন যে বিদ্যালয়ে ইউনিফর্ম থাকাটা গুরুত্বপূর্ণ?
6 নম্বর প্রশ্নের উত্তরটি এরকম করে বলবে যে অবশ্যই স্যার বিদ্যালয়ে ইউনিফর্ম থাকাটা একান্ত জরুরি, অবশ্যই একটা কার্যকরী জিনিস। কারণ হচ্ছে এই ইউনিফর্মের মাধ্যমে বিদ্যালয়ে শৃঙ্খলা, ঐক্যতা এবং সামাজিক বৈষম্য জিনিসটা বজায় থাকে, বৈষম্য জিনিসটা থাকে না। তাই বিদ্যালয়ে ইউনিফর্ম থাকাটা খুবই জরুরি। কারণ একটা বিদ্যালয় বিভিন্ন বিভিন্ন দিক থেকে, আর্থিক দিক থেকে অনেক উচ্চতে অবস্থিত কিংবা মধ্য অবস্থায় অবস্থিত, নিম্ন অবস্থায় অবস্থিত, এরকম বিভিন্ন রকমের মিশ্র টাইপের কিন্তু সেখানে ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করতে আসে। তাই তাদের মধ্যে যদি সমভাবে একই রকমই যদি ইউনিফর্ম থাকে, তাহলে তাদের মধ্যে কোনো জিনিসের মধ্যেও ভেদাভেদ হবে না। এবং তাদের মধ্যে এই যে একই রকম একটা পোশাক পরলে যে কি মনে হয় যে একটা সুন্দর ডিসিপ্লিনের একটা যে পরিবেশ, একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন, ঐক্যতা এবং সামাজিক বৈষম্য জিনিসটা থাকে না। তাই ইউনিফর্ম থাকাটা একান্ত জরুরি। আমার প্রশ্ন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, অনেকেই হয়তো জানো না, প্রশ্নটা জেনে রাখা ভালো যে পশ্চিমবঙ্গের কোন ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে গাছের পাতা পুরস্কৃত করা হয়? উত্তর হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এখান থেকে যদি গ্রাজুয়েশন কিংবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা হয় তাহলে গাছের পাতা পুরস্কৃত করা হয়। এবং মনে রাখবে কি গাছের পাতা, সেটা হচ্ছে ছাতিম গাছের পাতা কিন্তু এখানে পুরস্কৃত করা হয়। এটা হচ্ছে ঐতিহ্য এবং পরিবেশগত একটা ব্যাপার থাকে, এবং তার ঐতিহ্যটা ধরে রাখার জন্য এখানে কি হয়, ছাতিম গাছের পাতা কিন্তু পুরস্কৃত করা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, তোমরা হয়তো আগেও ট্রেনিং এর সময়, হয়তো ডিএডি ট্রেনিং এর সময় পড়েছো যে শিক্ষার সহজলভ্য উপাদানগুলি কি কি? উত্তরটি হবে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্য বই ইত্যাদি। এগুলো হচ্ছে শিক্ষার সহজলভ্য উপাদান, এগুলো আমরা সহজে পেতে পারি। এবার প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন বর্তমানে বেশিরভাগই সময় দেখা যাচ্ছে যে ক্লাস 5 কে কিন্তু হাই স্কুলের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিচ্ছে, যুক্ত করে দিচ্ছে, এবং প্রসেসিং চলছে, হয়তো একটা সময় কিন্তু সম্পূর্ণ 5টাই হয়তো হাই স্কুলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। কেন, কিসের জন্য এই নীতিটা গ্রহণ করা হয়েছে? উত্তর হবে যে যেহেতু আমাদের রাজ্য সরকার যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা কিন্তু কেন্দ্রের অধীন, এবং পঞ্চম শ্রেণীটা কিন্তু যেহেতু একটু উন্নত বা একটু আপার লেভেলের ক্লাসের মধ্যে উঠে যাচ্ছে তারা, তাই তাদের শিক্ষার উন্নত মানটাকে বজায় রাখার জন্য, শিক্ষকের ঘাটতিটা যাতে পূরণ হয় তার জন্য, এবং জাতীয় শিক্ষানীতির সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ করে এখানে ক্লাস 5 কে কিন্তু অ্যাড করা হচ্ছে হাই স্কুলের সঙ্গে। এবং যেহেতু আমাদের রাজ্য সরকারের যে সমস্ত ব্যবস্থাগুলো আছে বা রাজ্য শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো কেন্দ্র সরকারের শিক্ষা ব্যবস্থার অধীনে, তাই রাজ্য এবং কেন্দ্র সরকারের শিক্ষা ব্যবস্থার ব্যাপারটা যাতে সামঞ্জস্যপূর্ণ হয় তার জন্য ক্লাস 5 কে হাই স্কুলের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেওয়া হতো। অধ্যায়ের বা এই আজকের পর্বের শেষ প্রশ্ন হচ্ছে, একজন ভালো মায়ের মূল্য 100 স্কুল মাস্টারের সমান। এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে করেছিলেন? উত্তর হবে হারবার্ট। তোমরা সবাই জানো এটা কি হবে? জর্জ হারবার্ট হবে। ধন্যবাদ। আশা করছি তোমাদের প্রত্যেককেই এই জিনিসগুলো প্রত্যেকের কাজে লাগবে এবং তোমরা এইভাবে প্যারালাল ভাবে প্রিপারেশন নিয়ে যাও। আমি যেগুলো খুব ভালো এরকম ছাঁটাই বাছাই করে দেবো সেগুলো ভালো করে তোমরা খাতায় লিখে নাও কিংবা তোমরা সেভাবে সেটাকে আয়ত্ত করে নাও। আশা করছি প্রত্যেকের কাজে লাগবে। ধন্যবাদ। এইভাবে আমি পরবর্তীভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে যত রকম ভাবে ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। ধন্যবাদ।